আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে আমার মোটা মাথায় ঢোকেনি যে ৪৫ দিনের মধ্যে বেড়া দেবে সীমান্তে, এটা নিয়ে এত বিতর্ক বাংলাদেশে হবে কেন? আমি আমার জমিতে আমি সীমান্তে বেড়া দেবো, আপনাদের যেমন আলে যেমন দেওয়া থাকে, আল ভাগ করা থাকে, যে যার বাড়ি থেকে বেরোবার সময় যেমন ছিটকিনিটা দরজাটা ভালো করে তালাটা লাগিয়ে যান, সেরকম ভাবে আমি আমার ঘরটাকে আমি সামলে রাখার জন্য আমি কাঁটাতারের বেড়া দিচ্ছি। তাতে পড়শির এত জ্বলছে কেন? এটা কিন্তু আমি কালকে ধরতে পারিনি যে আপনাদের মধ্যে এত রিয়াকশন হবে। কিসের জন্য ভাই? আমরা যখন বাড়ি থেকে বেরোই ভালো করে তালাটা 4বার টেনে বেরোই যে ঠিকঠাক বন্ধ হয়েছে কিনা। তা আপনার বাড়িটা সুরক্ষিত থাকবে আর আমার দেশটা অসুরক্ষিত থাকবে, এবং সেটা আপনাদের জন্য। কারণ আপনারা এখান থেকে চোরাচালান করবেন, আমাদের দেশে অবাধে যাতায়াত করবেন, কুকর্মগুলো করবেন। আর যারা এই নেতা মন্ত্রী যারা এগুলোকে সমর্থন করছেন, আমি তো বুঝতে পারছি তারা এই দুষ্কৃতীদেরই সমর্থন করছেন। প্রত্যেকটা দেশ নিজের দেশকে সুরক্ষিত করার জন্য কাঁটাতারের বেড়া দেয়। আপনি যান না চীনে গিয়ে কাঁটাতারের বেড়া একবার টপকে দেখুন। আপনি ইউএসএ তে অবৈধভাবে প্রবেশ করে দেখুন, আর সেখানে তো কাঁটাতার নেই, সেখানে আপনাকে যেতে হবে উড়ে। অবৈধভাবে প্রবেশ করে দেখুন, এই দলে দলে ফেরত পাঠাচ্ছে। সব দেশই কাছাকাছি যারা আছে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। তো এখন এখানে যে আপনাদের জমির ক্লেম রয়েছে তা তো নয়। যেমন আফগানিস্তান পাকিস্তানে যেমন জমির ক্লেম নিয়ে গন্ডগোল, তাদের যে কাঁটাতারের বেড়া সেই বেড়া তারা মানে না, ডিউরাল লাইন। পশ্চিমরা বলে পাকিস্তানের ভেতরে আমাদের জমি রয়েছে, পাকিস্তান বলে না এই জমি আমাদের। এই বিতর্ক থাকলে নয় আমি বুঝতাম, কিন্তু সেখানেও বিতর্ক নেই। বিতর্কটা তাহলে কোথায়? বিতর্ক হচ্ছে ভারত কেন কাঁটাতারের বেড়া দিচ্ছে না। আরে ভারত দিচ্ছে তো ভারতের ব্যাপার, আপনাদের জ্বলছে কেন এত? এই যে এত জ্বলছে কেন আপনাদের, আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন এই অবৈধ যে অনুপ্রবেশ রোধ করতে কাঁটাতারের বেড়াগুলো দেওয়া হচ্ছে, আর ওখানে সম্প্রতি দুজন গুলি খেয়ে মারা গেছেন, সে প্রসঙ্গে আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, এবং কালকে একে শুভেন্দুকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি। সে আমি আসছি। আগে আমাদের কাগজে যেটা বেরিয়েছে, আমাদের ভিডিও আছে, ভিডিও আমি খুব একটা লাগাই না। কাঁটাতারে বেড়ার জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে দিতে হবে সিদ্ধান্ত। তো এটা তো আপনারা সবাই জানেন। তবে আমি এখানে একটা পড়ছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন কাঁটাতার দিয়ে বাংলাদেশকে এখন আর ভয় দেখানোর জায়গা নেই। আরে ভাই, ভয় কিসের দেখাবে? আমি আমার দেশে কাঁটাতারের বেড়া যাচ্ছি, আপনি ভয় পাবেন কেন? যদি মানুষের সঙ্গে সম্পর্ক করতে চান তাহলে বাংলাদেশের মানুষ কাঁটাতারের বেড়া ভয় পায় না। কিসের সম্পর্ক, কিসের কি, কিছুই বুঝলাম না। আমার দেশে আমি কাঁটাতারের বেড়া দেবো, তার সঙ্গে মানুষের সম্পর্ক কোথায়? আপনি ভিসা নিয়ে আসুন না, তাহলে কোনো সম্পর্কে অবনতি হচ্ছে আর উন্নতি হচ্ছে, কিছুই তো আমি বুঝতে পারছি না। আপনাদের বক্তব্যই তো পরিষ্কার নয়। সরকারও কাঁটাতারকে ভয় পায় না, ভালো কথা। যেখানে আমাদের কথা বলার দরকার আমরা কথা বলবো। এ প্রসঙ্গে আর একটা কথা বলি, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন কোনো অঙ্গরাজ্যের কথা আমরা শুনি না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি জানেন না কোনটা রাজ্য আর কোনটা অঙ্গরাজ্য।
তার জ্ঞানের জন্য আমি বলে দিই, পশ্চিমবঙ্গের এতগুলো আছে সবকটা হচ্ছে রাজ্য, আর সিকিম হচ্ছে অঙ্গরাজ্য। কারণ সিকিম ভারতবর্ষের কাছে সুরক্ষা চেয়েছিল। সিকিমের বিদেশ নীতি এবং সিকিমের সুরক্ষার দায়িত্ব আমাদের, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে সিকিমের নিজস্ব। তাদের নিজস্ব গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, তাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়, শুধু বৈদেশিক নীতি, কিছুটা অর্থনীতি এবং সুরক্ষার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের। তারা ভারতবর্ষের অঙ্গরাজ্য। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়ে সালাউদ্দিন সাহেব, আপনার জ্ঞান অত্যন্ত কম। তো যাই হোক, আমি সালাউদ্দিনকে জ্ঞান দেওয়ার জন্য বসে নিই এখানে। এখানে কোথায় কোথায় কাঁটাতারের বেড়া বাকি রয়েছে সেটা একটুখানি বলি। উত্তরবঙ্গের কোচবিহারে উন্মুক্ত সীমান্ত প্রায় 100 কিলোমিটার, জলপাইগুড়িতে 19 কিলোমিটার, দক্ষিণ দিনাজপুরে 14 কিলোমিটার, মালদহে 32 কিলোমিটার, শিলিগুড়িতে 2 কিলোমিটার, উত্তর 24 পরগনা 150 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। প্রশাসন সূত্রের খবর, এর মধ্যে এখনো প্রায় 51 কিলোমিটার বেড়া দেওয়া হয়নি। 2019 সালে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রায় 300 একর জমি অধিগ্রহণ বা সরাসরি চাষিদের কাছ থেকে কেনার প্রক্রিয়া শুরু হয়েছিল। কেন্দ্রীয় সরকার সে সময় 88 কোটি টাকা বরাদ্দও করেছিল, কিন্তু জমি জটের কারণে কাজ পুরোপুরি এগোয়নি। এদিন জেলা প্রশাসনের এক কর্তা বলেন, বাকি জমি দ্রুত কেনার প্রক্রিয়া চলছে। নদিয়ার 6টি ব্লকে সীমান্তের প্রায় 261 কিলোমিটার, এর মধ্যে ফাঁকা পায় 20.611 কিলোমিটার, যেখানে কাঁটাতার বসাতে হবে প্রায় 130.4 একর জমির প্রয়োজন। সেই জন্য 2019 সাল থেকে কেন্দ্রীয় সরকার কয়েক কিস্তিতে 88.27 লক্ষ টাকা পাঠায়, কিন্তু নানান জটিলতায় প্রায় 52.5 কোটি টাকা খরচ হয়েছে, করেও 82.5 একর জমি কেনা হয়নি। কারণ টাকা দেওয়া নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জি, জমি দেয়নি। উনি ইউনূসের মতো মাল চেনেন। যেমন 128 কোটি টাকা পেয়ে উনি হামের টিকা বেছে দিয়েছিলেন। 68 বিলিয়ন না 62 বিলিয়ন টাকা আমার মনে নেই, আমি ভিডিও করেছিলাম, দেশকে বেছে দিয়েছেন। মমতা ব্যানার্জিও তাই, কেন্দ্রের থেকে টাকাটা ঝেড়ে দিয়েছেন, জমিটা আর দেননি। জমি দেননি তার কারণটা গতকালকে বলেছি। আসলে ওনার ধান্দাটা কি ছিল, ওনার প্রধানমন্ত্রী হওয়ার শখ, এখন ঘরে একলা বসে আছেন, 4টে থেকে 6টা অপেক্ষা করে থাকেন কলিং বেল কখন বাজবে, কোনো লোক যদি তার কাছে আসে তার সঙ্গে দেখা করতে। তো আপনাদের এই যে সীমান্তে কাঁটাতারের বেড়া সম্পর্কে আর গুলি চালনা সম্পর্কে শুভেন্দুকে কালকে জিজ্ঞেস করা হয়েছিল ব্রিফিং শেষে। শুভেন্দু বলেছেন, সীমান্তে চোরাচালান করতে এলে গুলি চলবে, ওখানে শুট অ্যাট সাইট অর্ডার দেওয়া আছে। তার উপর আবার ইট পাথর নিয়ে হামলা করছে কিনা তাদের চোরাচালান করতে দিতে হবে। মানে একেবারে ভারতবর্ষ হয়ে গেছে খোলা রাজ্য, যে যা পারো লুটপাট করো। আর এতদিন ধরে করে এসছে, তো এবার তো আর হবে না। এবার পশ্চিমবঙ্গে বিজেপি এসে গেছে, আর বিজেপিকে তাড়াতাড়ি কেউ সরাতে পারবে না। ধরে নিন আগামী 30-35 বছরের জন্য বিজেপি এখানে থিতু হয়ে বসে গেছে। দ্বিতীয় কোনো পার্টি নেই সামনে, যে বিজেপির সামনে মুখ হয়ে দাঁড়াবে, তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো পার্টি নেই। সুতরাং এই যতদিন বিজেপি আছে ততদিন আপনাদের কপালে দুর্ভাগ্য আছে। এবার শুভেন্দু কি বলেছে শুনুন। শুভেন্দু যেটা বলেছেন, যে দীপু দাস হত্যার সম্পর্কে আমি ক্ষমতা গ্রহণের আগে যে সিদ্ধান্তে ছিলাম, আজও আমি সেই সিদ্ধান্তেই আছি। দরকার হলে ক্যাসেটটা একবার বাজিয়ে দেবেন। আমি চেষ্টা করছি ক্যাসেটটা একবার বাজাতে, দেখুন যদি আপনাদের মনে পড়ে। এটা হচ্ছে নির্বাচনে জেতার আগে দীপুচন্দ্র দাস
যখন তাকে পুড়িয়ে মারা হয় সেই সময় তার রিয়াকশন ছিল এইটা। উনি বলেছেন এখনো আমার সেই একই রিয়াকশন, আমি নতুন করে কিছু বলবো না, আমার অনেক কাজ রয়েছে, আপনারা দরকার হলে সেইটাই আবার চালিয়ে দেবেন। তা সবাই সেইটাই চালাচ্ছে। আমিও খুঁজে খুঁজে একজনের কাছ থেকে এটা নিলাম, নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার ধরুন আপনাদের দেশের তো প্রচুর লোক তো বিদেশে যায়, কিন্তু দেশীয় যে অভ্যেসটা সেই অভ্যেসটা কিন্তু তারা ছাড়তে পারে না। বিদেশের লোকেরা কিন্তু ঘরে তালা চাবি মারে না, তার দরজায় টেনে দিয়ে বেরিয়ে যায়, এসে আবার দরজা খুলে ঢুকে পড়ে। কিন্তু আমরা যখন বিদেশে যাই তখন একটা ভারী তালা নিয়ে যাই, ভারী তালা নিয়ে গিয়ে আমরা ওই তালা চাবি মেন ডোরে আটকে দিই, কারণ এটা আমাদের অভ্যেস। আমাদের মাথার মধ্যে ঘোরে ওই পড়শি এসে আমার বাড়িতে চুরি করে নিয়ে যাবে। তা মানুষের যে অভ্যেস সে অভ্যেস তো পাল্টাতে পারবে না। এখন এই কাঁটাতারের বেড়া শুধু হয়েছে, এবার বাকি কি কি হবে আপনাকে আমি বলে দিচ্ছি 2-3 করে। গরু পাচার বন্ধ হচ্ছে, কাঁটাতারের বেড়া বসছে, এইবার খাদ্য পণ্য পাঠানোর ব্যাপারে শুভেন্দু একেবারে না করে দেবে। কারণ এখানে মমতা ব্যানার্জি আগে চেঁচাতেন যে ওরা খাদ্য চাইছে, খাদ্য দিতে হবে। শুভেন্দু অধিকারী তো বলবে না, তোমাদের দেশ, তোমরা খেতে পেলে কি না পেলে তোমাদের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার, তো আমি তো তার মধ্যে ঢুকতে যাব না। আমার কি দরকার পড়ে তার মধ্যে ঢোকার? এখন শুভেন্দু যদি না চায়, আর যদি গেট খুলে না দেয়, সীমান্তের গেটগুলো, এখন তো শুভেন্দু রাতে গেটগুলো যদি খুলে না দেয়, তাহলে পরে আপনাদের ওখানে খাদ্যপণ্যটা যাবেই করে। কারেন্ট এখন কি হবে আমি জানি না, গৌতম আদানির সঙ্গে কি কথাবার্তা হচ্ছে আমি জানি না, তবে আমাদের ন্যাশনাল গ্রিডের সঙ্গে লাইন জুড়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। যে কোনো দিন লাইনটি জুড়ে দেবে আর আপনারা নিষ্প্রদীপ হয়ে যাবেন। আপনাদের কপালে অনেক দুঃখ আছে, আপনারা যতই নাচছেন না ভারতবাসী তত বেশ মজা পাচ্ছে। দেখ কেমন লাগে, ভারতবর্ষ দখল করবি তো দেখ কেমন লাগে। আসলে ওই জায়গা থেকে ঢুকে মমতার সাহায্যে 4 ঘন্টায় কলকাতা দখলের হুঙ্কার দিয়েছিলেন আপনাদের এই হাঁটতে না পারা সেনা অফিসার, প্রাক্তন সেনা অফিসারগুলো। তারপর বড় বড় চোখ করে সার্জিস আলমের সেই বড় বড় কথা, নাহিদ ইসলামের আঙুল তুলে কথা, তারপরে ওই আবার 26 অক্ষরের যে নাম আছে সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাঝে মাঝে আমি ভুলে যাই এত বড় নাম। তো যাই হোক, এখন আপনারা ওয়েট করুন, আরো কি কি দুর্ভাগ্যের খবর আপনাদের জন্য অপেক্ষা করছে। ভারতবর্ষ ছাড়া বাংলাদেশ অচল, মানতে শিখুন এটা। যত তাড়াতাড়ি মানবেন জানবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। আর নইলে ওই ক্যারাম বোর্ডে স্ট্রাইকার দিয়ে যেমন গুটি ফেলে না, টাকাস করে মারবে, একদম গর্তে গিয়ে পড়ে যাবে। করছে না ভারতবর্ষ, ইচ্ছা করে করছে না, নাচাচ্ছে। পুতুল খেলার নাচ দেখেছেন? দড়ি দিয়ে আপনাদেরকে নাচাচ্ছে নরেন্দ্র মোদী। আর একটা কথা জানবেন, সেটা হচ্ছে এই যে নরেন্দ্র মোদীর মানে নাক, কান, চোখ, পঞ্চেন্দ্রিয় যদি বলেন, এই পঞ্চেন্দ্রিয়র মধ্যে কিন্তু আছেন এই এই ওই আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, আমাদের এখানে হলেন শুভেন্দু অধিকারী, ওদিকে যোগীজি, তারপরেতে উড়িষ্যা, তারপরেতে আপনার বিহার নীতিশ কুমারের, সব হচ্ছে গিয়ে মোদিজির পঞ্চেন্দ্রিয়র অংশ বিশেষ। অর্থাৎ মোদিজির মানে এছাড়া, নির্দেশ ছাড়া এগুলো কোনো কিছুই হয় না। আপনারা মনে করেন সবাই বোধহয় ইন্ডিপেন্ডেন্টলি করছে,
এটা একটা সুসংগত মানে রেজিমেন্টেড দল হচ্ছে আমাদের বিজেপি। এই রেজিমেন্টেড দল যে থাকে না, আপনাদের মতো দল নয়, আপনারা রেজিমেন্টেড পার্টি কখনো আপনারা দেখিনি। আওয়ামী লীগও ছিল না, বিএনপি নেই, কেউ কারোর কথা মানে না। এই রেজিমেন্টেড দল যারা আছে তাদের কাজকর্ম একটু ডিফারেন্ট হয়, যেটা বামফ্রন্টের ছিল, তৃণমূলের ছিল না। এখন আপনাদের দুর্ভাগ্যের জন্য কি কি অপেক্ষা করছে আপনাদের কারণে, আমাদের কারণে নয়, এই আপনাদের লাফালাফির কারণে এইগুলো হচ্ছে। তো যাই হোক, ভালো হচ্ছে যা হচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আর আর কি কামনা করতে পারি। যারা নিজেদের দুর্ভাগ্য নিজেরা ডেকে আনে তাদের জন্য আমরা আর কি করতে পারি। নমস্কার। একটি রাজনৈতিক দলে গ্রুপিং খুব স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে দল যখন ক্ষমতায় থাকে তখন তার ভেতরে নানামুখী গ্রুপিং তৈরি হয়। কিন্তু বর্তমানে ক্ষমতাসীন বিএনপি দলের মধ্যে একটা নতুন ধরনের বিবাদ শুরু হয়েছে। এটা বলছিলাম যে রাজনৈতিক দলের গ্রুপিং খুব স্বাভাবিক। অনেক সময় এই গ্রুপিংটা একটা হেলদি ব্যাপার হয়ে থাকে, যে দলের ভেতরে এই পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় পজিটিভ একটা ভাইব তৈরি করে। কিন্তু বিএনপির যে বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক দল, সেখানে একটা নতুন ধরনের গ্রুপিং তৈরি হচ্ছে। এক্সিস্টিং যে দলাদলি আভ্যন্তরীণ গ্রুপিং থাকে সেটা তো আছেই, এর সাথে নতুন হলো লন্ডন গ্রুপ ভার্সেস বাংলাদেশ গ্রুপ। আপনারা জানেন যে 2008 সালে মুচলেখা দিয়ে আর কোনোদিন রাজনীতি করবেন না, এই ধরনের একটা মুচলেখা দিয়ে সেই সময় তারেক রহমান লন্ডনে চলে গিয়েছিলেন। এবং তিনি লন্ডনে যাওয়ার পরে সেখানে প্রায় 17 বছর ছিলেন। 17 বছর শেষে তিনি গত বছরের 25শে ডিসেম্বর ফেরেন। তিনি লন্ডনে থাকার সময় বাংলাদেশ থেকে কয়েকজন গিয়েছিল তার সাথে, তারাও পরবর্তীতে লন্ডনে ছিলেন তারেক রহমানের সাথে। আবার লন্ডনে যারা ছিলেন তাদের একটা গ্রুপ তারেক রহমানের সাথে যোগ হয়েছিল। তারেক রহমান সেখান থেকে রাজনীতি করতেন, তার একটা টিম ছিল, সেই টিমের নানামুখী কর্মকাণ্ড ছিল। তো এবার যখন লন্ডন থেকে তিনি ফিরলেন এবং প্রধানমন্ত্রী হলেন, তখন এই লন্ডন গ্রুপ আর বাংলাদেশ গ্রুপের দ্বন্দ্বটা প্রকট হয়ে উঠেছে। বাংলাদেশ গ্রুপ হলো তারা যারা এই গত 17 বছর, বিশেষ করে 15 বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশে থেকে রাজনীতি করেছে, বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, তাদের অনেকেই জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। তো আজকে দল যখন ক্ষমতায়, তখন স্বভাবতই তাদের একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশাটা একদিকে যেমন ব্যক্তিগত প্রাপ্তির, রাজনৈতিক প্রাপ্তির অবশ্যই, আর একদিকে হলো যে রাজনৈতিক তাদের যে কর্মসূচি কার্যক্রম সেটি নিয়েও তাদের একটা প্রত্যাশা ছিল। কিন্তু এখন দেখা গেছে যে তারেক রহমানকে ঘিরে আছে মূলত লন্ডন গ্রুপ। আর যেটা বলছিলাম যে লন্ডন গ্রুপের আবার দুইটা অংশ। একটা অংশ যারা বাংলাদেশ থেকে গিয়েছিলেন তারেক রহমানের সাথে পরবর্তীতে কাজ করেছেন, আর একটা হলো যে লন্ডনে যারা ছিল। এই লন্ডন গ্রুপের বিরুদ্ধে তারা যখন লন্ডনে থেকে তারেক রহমানের সাথে থেকে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন, তখন তাদের অনেকের বিরুদ্ধে কিন্তু কমিটি বাণিজ্য, চাঁদাবাজি সহ নানা রকমের অভিযোগ ছিল। তো সেই তারাই তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, তারা বাংলাদেশে ফিরে এসেছেন, তাদের অনেকে এমপি হয়েছেন, তাদের কেউ কেউ উপদেষ্টা হয়েছেন। তো এখন তাদের এই চোখে উপস্থিতিটা চোখে পড়ছে, এবং যারা যে গ্রুপটা বাংলাদেশের থেকে নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম সহ্য করেছে, আন্দোলন করেছে, তাদের অনেকেই আজ হতাশ হয়ে আছে এবং তারা মনে করছে যে তারেক রহমান অনেক বেশি লন্ডনের উপরে নির্ভরশীল, লন্ডন ফেরতদের উপর নির্ভরশীল। এবং লন্ডন ফেরতদের এক অংশের গ্রহণযোগ্যতা আবার ভালো। যেমন ধরেন প্রধানমন্ত্রীর যে প্রেস সচিব সালেহ শিবলি, তিনি কিন্তু বাংলাদেশেই একজন সাংবাদিক হিসেবে কাজ করতেন, প্রতিষ্ঠিত ছিলেন। এবং এই সালেহ শিবলিদের যে গ্রুপটা ছিল সাংবাদিকদের, তারা কিন্তু দল মতের ঊর্ধ্বে তাদের একটা গ্রহণযোগ্যতা ছিল। তারা রিপোর্টার্স ইউনিটিতে নেতৃত্ব দিয়েছে, তাদের আরো কয়েকজন ছিল। তো সালেহ শিবলিরা যখন ফিরে এসেছে, তারেক রহমানের প্রেস সচিব হয়েছে, তখন সেটা কিন্তু সাংবাদিক মহল, বিশেষ করে যারা বিএনপি ঘরানার, তারা অধিকাংশই মেনে নিয়েছে। পাশাপাশি এই যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি এসে যেভাবে কাজ করছেন,
তাকে ইভেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরেও তার গ্রহণযোগ্যতা তেমন নেই, এবং তিনি আসার পরে যেভাবে কথা বলছেন, যেভাবে ধমক ধমক দিচ্ছেন, তাতে তার পররাষ্ট্র বিষয়ক জ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছে। এবং এটাও প্রশ্ন উঠেছে যে তিনি কি বর্তমান সরকারের পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন কিনা। তিনি একদিকে ভারতকে শাসাচ্ছেন, আবার বলছেন চীন ভারতের মাঝখানে বল হবে না, রেফারির ভূমিকায় যাবে। তো তাকে কেন রেফারির ভূমিকা নিবে, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরেই কথা হচ্ছে। বিএনপির যে অংশটা রাজনীতি করেছে, যাদের ব্যক্তিগত রাজনৈতিক প্রাপ্তির একটা প্রত্যাশা ছিল, তাদের অনেককেই দল ডাকেনি, আবার কাউকে কাউকে দলের পক্ষ থেকে ডেকে বলা হয়েছে যে আপনাদের কথা ভাবছি, কিন্তু প্রায় 3 মাস হতে চললো, তাদের কথা যে ভাবছে সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো এটা নিয়ে স্বভাবতই তাদের ভেতরে একটা হতাশা আছে। এর বাইরেও সরকারের পারফরমেন্স নিয়েও কিন্তু তারা খুব একটা আশাবাদী হতে পারছে না। আমার একাধিক সূত্রের মাধ্যমে বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করে আমি যে তথ্যগুলো পেয়েছি, তাতে বর্তমান বাংলাদেশের সমস্যার সমাধানে তারেক রহমানের সরকার দক্ষতার পরিচয় দিতে পারছে না। তার মধ্যে এই যে হামের শিশু মৃত্যু হচ্ছে, যেটা সরকারিভাবে 4 শতাধিক, বাস্তবে সম্ভবত এটি 1000 ছাড়িয়ে গেছে। এই যে হাম ম্যানেজ করার দায় প্রথমে চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের উপরে দেওয়ার, তারপরে সেটা ধোপে টেকেনি, তারপরে যেটা বলা হচ্ছে যে ইউনূস সরকারের দায়। এটা ঠিক আছে যে ইউনূস সরকারের ব্যর্থতাই আজকের এই ক্রাইসিস প্রাদুর্ভাবের জন্য দায়ী, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে যা যা করণীয় ছিল তারা শুরুতে তা করেনি। এবং বিএনপি স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন যে উক্তি, তার যে বাচালপনা, সেটা নিয়েও কিন্তু সমালোচনা বিএনপির ভেতরেই আছে। যেমন তিনি বলছেন ছোটবেলায় তার হাম হয়েছিল, হাম সিরিয়াস কোনো অসুখ নয়। যেখানে সারা পৃথিবী বলছে যে বাংলাদেশে হামের একটা ক্রাইসিস চলছে, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যটা কিন্তু মানে মানুষ ভালোভাবে নেয় নাই। হুমায়ুন কবির সরকারের জন্য অ্যাসেট না বোঝা, এই প্রশ্ন বিএনপির দলের ভেতর থেকেই উঠেছে। বিএনপিরই অনেক নেতা যখন এই যে তেল সংকটটা হলো, যে এই তেলের স্টেশনে পাম্পে যে কিলোমিটারের চেয়ে বেশি দীর্ঘ লাইন, 8 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করে 20 লিটার তেল পাওয়া, বা এগুলো নিয়ে যে দেশব্যাপী একটা অসন্তোষ তৈরি হয়েছিল, সেটা নিয়েও কিন্তু বিএনপির লোকজন তাদের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল যে সরকার কেন ম্যানেজ করতে পারছে না। এবং কাকতালীয়ভাবে হঠাৎ করেই একদিন দেখা গেল যে আর তেলের সমস্যা নেই, এই পাম্পে আর সেই লাইন নেই। তার মানে এটা যে ব্যবস্থাপনা সংকট ছিল, এবং এই ব্যবস্থাপনা সংকটের মধ্য দিয়ে একটা সিন্ডিকেট টাকা হাতিয়ে নিয়েছে কিনা, এটা নিয়েও বিএনপির ভেতরে আলোচনা আছে। এছাড়া দেশে যখন একটা বড় রকমের ক্রাইসিস চলছে অনেক দিক দিয়ে, বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সেই একটা ইম্প্যাক্ট তো আমাদের উপরে ছিল, তারপরে ইরান আমেরিকা ইসরায়েলের যে সংঘাত, তার একটা বিশ্বব্যাপী যে প্রভাব, সেটা বাংলাদেশে এসে পড়েছে। তো সেই অবস্থায় হাম, কৃষকের সমস্যা, তেলের সমস্যা, টাকা নেয় ব্যাংকের থেকে ধার করে সরকার চলছে। তো এই ক্রাইসিসগুলোকে বিএনপিরই এই নেতৃবৃন্দ মনে করছে যে সরকার যথাযথভাবে অ্যাড্রেস করছে না, বরং যে মুহূর্তে অ্যাড্রেস করার কথা ছিল, দরকার ছিল, তখন দেখা যাচ্ছে যে সরকার প্রধান কোনো একদিন সিনেমা দেখতে যাচ্ছেন, কোনো একদিন নাটক দেখতে যাচ্ছেন, কোনো একদিন গো কার্ট বাচ্চাদের গাড়ি চালাচ্ছেন, কোনো একদিন ড্রাইভ করছেন। তো এই বিষয়গুলো বিদেশের কনটেক্সটে এটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে এটা ঠিক কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমাকে একজন বিএনপির নেতা বললেন যে সেই রোম যখন পুড়ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিল। তো বাংলাদেশের অবস্থা অনেকটা তার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের সংকট এই সরকারের শীর্ষ পর্যায়কে স্পর্শ করতে পারছে না। সরকার প্রধান কিন্তু আজ পর্যন্ত আমি যতদূর জানি কোনো হাসপাতালে গিয়ে কোনো হামের রোগী দেখতে যাননি। সংসদে হাম নিয়ে কোনো আলোচনা হয়নি। একটি দম্পতি, তারা 11 বছর চেষ্টা করে সন্তান পায়নি, পরে অনেক চেষ্টার পরে তারা টেস্ট টিউবের মাধ্যমে একটা সন্তান পেয়েছিল, সেই বাচ্চাটাও হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং এটা দেশে বিদেশে তুমুল আলোড়ন তুলছে। বিএনপি হয়তো বাংলাদেশের মিডিয়া নিয়ন্ত্রণ করে মনে করছে যে, যেমন
উট যেমন বালির মধ্যে মুখ ঢেকে রেখে তার পরিপার্শ্ব দেখে না, মরুভূমিতে ঝড় হলে টের পায় না বা উপেক্ষা করে, তো বাংলাদেশ সরকারের অবস্থা ওরকম হয়েছে। কিন্তু বিএনপির ভেতর থেকেই প্রশ্ন উঠছে যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? দেখা যাক বিএনপি তার আভ্যন্তরীণ এই দ্বন্দ্ব, এই লন্ডন গ্রুপ বাংলাদেশ গ্রুপের বিভেদ, এগুলো কিভাবে মোকাবেলা করে, এবং এসব মোকাবেলার পাশাপাশি তাদের যে মূল দায়িত্ব সরকার হিসেবে বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান করা এবং দেশটাকে ভালোভাবে পরিচালনা করা, সেটা তারা এখন পর্যন্ত যা দেখছি তাতে তো খুব আশাবাদী হওয়ার মতো কিছু দেখছি না। দেখা যাক তারা কি করে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো। তো জঙ্গির যে বহুরূপ থাকে সেটা আমরা এই মোনামি আপাকে দেখে বুঝতে পারছি। তার ছাত্রের সাথে তার যখন ছবি আসলো, ভাইরাল হইলো, আমরা বললাম এটা ব্যক্তিগত, এগুলো নিয়ে আমরা কথা বলতে রাজি না। আপনি যে শিরোনাম দিয়েছেন আসলে অনেকে এটা দিতে সাহস পাবে না। তো এই মোনামি আপা আমাদের যে একজন নারী যে জঙ্গি হতে পারে, শিবির হতে পারে, শিবির যে কত প্রকার গুপ্ত হয়, জামাত যে কত প্রকার গুপ্ত হয়, তার সর্বশেষ বলবো না, কারণ এরকম আরো উদাহরণ আমরা সামনে পাবো। চমৎকার এই মুহূর্তের একটা দৃষ্টান্ত হচ্ছে এই মোনামি নাকি সুনামি নাকি সুনামি নাকি কি টর্নেডো ম্যাডাম। আপনি জানেন যে তার এই নির্বাচনে এই শিবিরদের পাশ করানোর জন্য তার যে অবদান, আমি নিশ্চিত বাংলাদেশের শিবিরেরা যদি কোনোদিন বেহেশতে যায়, আশা করি তারা যাবে না, কারণ মৌদুদ এদের তো ধর্ম, এদের নবী তো আর নবী মুহাম্মদ না, এদের নবী হচ্ছে মগা মৌদুদি হইলো তাদের নবী, তাই সেই হিসেবে তাদের বেহেশতে যাওয়ার কথা না। তারপরও ভুলে যদি যায়, কারণ আল্লাহ তো করুণাময়, তিনি যাহা ইচ্ছে তাকে ক্ষমা করবেন। শুধু কিন্তু এই জামাতিদের মনে হয় যে আমার ক্ষমা করবে না, এটা আমার ধারণা। তারপরেও যদি আর শিবিররা চলে যায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবির করে, বাংলাদেশের যারা শিবির, এরা এই মোনামি নাকি টর্নেডো ম্যাডাম বললেন, এই জামাতি ম্যাডামকে ছাড়া তারা বেচতে যাবে না। আমি লিখে দিতে পারি, একজনও যাবে না। আরেকটা লোকের ছাড়া তারা যাবে না, সে হলো পিনাকি ভট্ট, এরা ছাড়াও যাবে না। দুনিয়াতে যদি কোনোদিন একটা হিন্দু মানুষ ইসলামী বেচতে যায়, সেটা যাবে হচ্ছে পিনাকি ভট্ট, নিশ্চিত থাকেন। আর বাংলাদেশের কয়টা সিংকুবাম আছে হিন্দু, এরাও চলে যেতে পারে। কেউ কেউ তো গরুর মাংস খাওয়াইতেছে বিলায়, তারাও বেহেশতে চলে যেতে পারে এদের সাথে। যাই হোক, সেটা অন্য বিষয়। মোটামি ম্যাডাম আসলে কোন অদৃশ্য জোরে এত শক্তিতে এত তাড়াতাড়ি আওয়ামী লীগের আমলে চাকরি নিয়ে এত এই জায়গায় পৌঁছে গেলেন আমরা জানি না। আমরা তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না, যদিও কিছু জানি, কিন্তু আমরা কোনো নারীকে নিয়ে এগুলো বলতে চাই না। সমাজদারকে ইশারা বি কাবিয়ে। সবচেয়ে মজার বিষয়, আমার একজন পরিচিত আছেন যার বউকে, আপার মনে থাকার কথা, নাম বললেও পরে চিনবেন আর কি, তার গণজাগরণ মঞ্চে হাইরে তারা বউ জমাই মিলে চিকরা চিকরি করতো। জয় বাংলা আমাদের চাইতে 3 গুণ বেশি চিৎকার করতো। বরং আমরা তো বাম রাজনীতি থেকে আসছি, আমরা জয় বাংলাটা একটু স্লোলি বলতাম, মানে একটু রয়েস হয়ে। আমাদের বলতো, এই কমরেড জোরে বলেন, জোরে বলেন, এই কি আপনারা জোরে বলবেন, আপনারা সব স্লোগান জোরে দেন জয় বাংলা। পরে তার সাথে আমরা জোরে স্লোগান দিতাম। আপাত থাকে চিনি, তার বউকে চাকরি নিয়ে দিয়েছিল গণজাগরণ মঞ্চের ইমরান সরকারের সুপারিশে, একটা চাকরি সরকারি একটা ব্যবস্থা হয়েছিল। সেই লোকটার দেখে আমি প্রতিদিন আল্লাহ 30 দিন, আজকেও আপনি দেখেন, সেখানে গিয়ে দেখবেন হয় শেখ হাসিনার গালি দিচ্ছে না বঙ্গবন্ধুর গালি দিচ্ছে, নিচে নিচে সর্বনিম্ন, মানে তাও 24 ঘন্টা একবার করে। আমি অবাক হয়ে যাই যে 24, আপনি বিশ্বাস না, আপনাকে আমি সেই পোস্টটা দিয়ে দিব, আপনাদের 4-3 জনকে আমি দিব, আপনারা হাসতে হাসতে মরবেন। এই লোকটা তেমনি মোনামিরও কিন্তু ওইভাবেই আসে, এরা যে গুপ্ত। ও আরো ওই লোকটা কিন্তু আবার নাস্তিক, সেই লোকটা আবার স্বঘোষিত নাস্তিক। তার বউ স্বঘোষিত নাস্তিক না, প্রগ্রেসিভ দাবি করা, আর তিনি স্বঘোষিত নাস্তিক। আমরা একসাথে, হায় হায়, আমরা যে বেঁচে গেছি জানে যে এই লোকটা দুর্বাঘাসের সর্দুল, আমরা কিভাবে বেঁচে গেলাম। এর সাথে রাতে দিনে একসাথে আড্ডা দিতাম। মানে এখন বুঝতে পারি যে আমাদের গণজাগরণ মঞ্চেরও যে কেউ কেউ নিহত হয়েছে, কিছু বদমাইশ দাবি করে না যে আওয়ামী লীগ ঘটিয়েছে, ডিজিএফআই ঘটিয়েছে। আমার মনে হয় আমাদের মতো কিছু প্রগ্রেসিভ মানুষের সাথে জড়িত। নইলে ওই লোকটা কি করে, যার বউয়ের চাকরি হইলো এবং এখনো চাকরিরত, সে বঙ্গবন্ধু আর শেখ হাসিনা, শেখ হাসিনা ফাঁসি চাই অন্তত এ পর্যন্ত 1000 বার লিখছে এই 1.5 বছরে। বঙ্গবন্ধুর যে কি যে গালি দেয়, আমার মনে হয় দুশ্মনরা এরকম, জামাতিরা এরকম গালি দেন। তো মোনামি ম্যাডামেরা তো, এই জামাতি ম্যাডামেরা তো ওই দিক থেকে আসছে। ওই যে ম্যাডাম ফুলি নামে সিনেমা হয়েছিল না, মনে আছে আপনার? সিমলা সিনেমা বানাইছে ম্যাডাম ফুলি, এরকম এটা যে মোনামি জামাতি ম্যাডাম মোনামি একটা সিনেমা
আল্লাহ যদি বাঁচায় রাখে আমার, আমি একটা সিনেমা বানাবো, সেখানে আমি জামাতি ম্যাডাম ফুলি, মানে জামাতি ম্যাডাম মোনামি নামে একটা সিনেমা প্রযোজনা করব, যা থাকে কপালে, আওয়ামী লীগ তা করবো, কিভাবে গুপ্ত থেকে কিভাবে চলে আসে আমরা সেটা দেখাই দিব। আপনি বিস্মিত হয়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কর্মরত একজন আমাকে জানিয়েছে, তার সম্পর্কে না শুধু, আরো অনেকের সম্পর্কে। শোনার পরে আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি বিশ্বাসই করতে পারি নাই। কিন্তু সে যেহেতু সাবেক সেন্ট্রাল মেম্বার ছাত্রলীগের, কত সনের তা বললাম না, তাহলে তার আইডি প্রকাশ হয়ে যাবে। আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে এখানে জামাত ঢুকেছিল বিশ্ববিদ্যালয়ে রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের আমলে। আপনি কল্পনাই করতে পারবেন না। আপনি মনে করেন না যে মুনামিরা এমনি ওইখানে গেছে। আপনি দেখেন না এখন কারো আসমান কাঁপে না। যে ছাত্রীকে পেটে তন্নি, কি যেন তন্নি মল্লিক তন্নি নাকি, তন্নি তন্নি কি তন্নি তন্নিকে যারা পেটাইলো তখন তারা তো প্রতিবাদ করলো। একে পুরস্কার তুলে দিতে সময় ওই ইয়ে বলছিলেন, এই যে নব্য রাজাকার মুর্শিদ, কি মুর্শিদ কি মুর্শিদ ওনার জি, নাম, জি। উপদেষ্টা ছিল, জি, এই যে শারমিন শারমিন মুর্শিদ। শারমিন মুর্শিদ, উনি বলছিলেন হায় হায় তুমি আছো নাকি, আমি তো মনে হচ্ছে তুমি মারা গেছো। হ্যাঁ, হ্যাঁ, তাকে তুমি শহীদ পেটাইছিল হয়েছো, কে? মারা জি, গেছো। জি। তাকে পেটাইছিল কে? ছাত্রলীগ, তাই না? এখন আমরা দেখলাম সেটা ছাত্রলীগ না, সেটা ছাত্র শিবিরের নেতা। বুঝতে পারছেন? মানে বিষয়টা এরকম হয়েছে। আগেকার যুগে কি কি করতে জানেন? যদি মেয়ে কারো 2-3টা থাকে, এতে ছোট মেয়েরা দেখাইতো সুন্দর, পরে বড় মেয়ে কালো তার বিয়ে দিয়ে দিত, গছাই দিত। কারণ আগে তো পাত্র কখনো পাত্রী দেখতো না। মানে আমাদের মামা, চাচা, খালু, জেঠা, বাবার কাছে গল্প শুনতাম, মুরব্বীদের শুনতাম যে আগেকার দিনে তো, মানে আমাদের বাপ চাচাদের আমলে যারা বিয়ে করছে, সেটা আপনাদেরও বাপ চাচার আমলে, তারা কিন্তু পাত্রী দেখতো না, বাপ মাই দেখে আসতো, বা মামা দেখে আসতো, খালু দেখে আসতো, বড় ভাই দেখে আসতো। তখন তো যা দিছে তাই নিয়ে চলে আসতো। এরকম ঘটে গেছে আমাদের এই মোনামি ম্যাডাম। এরা যে কিভাবে ঢুকে গেল আওয়ামী লীগের আমলে, এবং এখন এই মানুষগুলোই, এটা চলচ্চিত্র বলেন, টিভি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, যে কোনো সেক্টরে। আমি তো আপনাকে এর আগেও চ্যানেলে বলেছি যে একটা পুরস্কার নিতে গেছে, এই রে শেখ হাসিনার নামে বন্দনা করতেছিল। তো আমি বসে আছিলাম, একজন আমার মায়ের বয়স্ক তার পাশে, আমাকে বলছে শেখ ফরিদ দেখো, ও কিন্তু আসলে আওয়ামী লীগ করে না, ও কিন্তু এই দলে। আমি বললাম যে খালাম্মা এটা আপনি কি বলেন, আপনি চিনবেন, সে কে জানেন? ফকির আলমগীরের ভাবি। তিনি বলতেছেন আমাকে, এটা তিনি বলেছেন, শেখ ফরিদ তুমি দেখো, দেখো এ কিন্তু বদমাইশি করবে, এ কিন্তু আওয়ামী লীগের শত্রু, কিন্তু সে আওয়ামী লীগের পুরস্কার পেয়ে যাবে, আমরা সবাই জানতাম, অনুষ্ঠানে গিয়েছি। ইউ বিলিভ ইট অর নট, পুরস্কারে তিনি মঞ্চের একেবারে কাছে বসা, তার নাম ঘোষণা করে নাই। আওয়ামী লীগের নেতাদের সামনে শেখ হাসিনাকে গালি দিতে গেল, ওই অনুষ্ঠানে প্রকাশ্য গালি দিতে গেল। আমি অবাক। আমি বললাম খালাম্মা আপনি তো ঠিকই বলছেন, সে তো এগুলো লোক, আমি তো জানি ওইগুলো করবে। পুরস্কারটা নেওয়ার জন্য শুধু 1 সপ্তাহ যাবত শেখ হাসিনা বন্দনা করতেছে। কেউ 1 সপ্তাহের জন্য শেখ হাসিনা বন্দনাকারী হয়ে গেছিল, কেউ 1 বছরের জন্য হয়েছিল, কেউ 5 বছরের জন্য হয়েছিল, কেউ 7 বছরের জন্য হয়েছিল। সব মুখোশ গুলো আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে। এটা আমাদের জন্য সৌভাগ্য। কখনো কখনো না কষ্ট পাই যে আমাদের জন্য এইরকম একটা অন্ধকার দিন আসলো 5 আগস্ট। পরে দেখলাম না, এটা দরকার ছিল। মাঝে মাঝে শরীরে অসুখ হওয়া দরকার, কিন্তু অসুখটা যে এত বড় হবে আমরা জানতাম না। মানে জ্বর হওয়া দরকার, কিন্তু হয়ে গেছে টাইফয়েড আমাদের। যাই হোক, আমরা বেঁচে গেছি, আমরা চিনতে পারছি, সামনে আরো চিনতে পারবো, কোনো সন্দেহ নাই। আস্তে আস্তে মুখোশ উন্মোচিত আরো হয়েছে। আর এই সরকার যদি তথাকথিত মুসলিম আর একটু দেরি হয়, আর একটু সময় নেয়, আরো আস্তে আস্তে মুখোশ বেরোবে। এরকম বহু জামাতি মোনামি ম্যাডাম আমরা পাবো, আশা করতেছি খুব শীঘ্রই পাবো। আপনি দেখেন না ইডেন কলেজ, তিতুমির কলেজে কি সুন্দর, দেখলে মনে হয় যে এইগুলো বিশ্ববিদ্যালয় নাকি কওমি হাফিজিয়া মাদ্রাসার কোনো আবাসিক হল। আমি বুঝতেই পারি না। আমি বিশ্বাস করেন, আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, আমাদের মোনামি ম্যাডামের আসলে আপনি এমন একটা কঠিন বিষয় নিয়ে আসছেন। আমি নারীদের কিছু বলতে পারি না, শক্ত। নারী আমাদের আমাদের ভারতীয় উপমহাদেশে নারীকে পূজা করা হয়। এমনকি মুসলমান যারা, তারা মায়ের পায়ের নিচে বেস্ট মনে করা হয়। সেই নারী, তারা আমারও কন্যা আছে, আমারও বোন আছে। তো খুব কষ্ট হয় যে এরা কিভাবে শিবিরের পাচাটা হতে পারে আওয়ামী লীগের ব্যানারে চাকরি নিয়ে এসে। আমরা সেটা, তার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে এই জামাতি মোনামি ম্যাডাম। ডালমে কুচ কালা হয়, এই মুহূর্তে তো তার পদত্যাগ করার কথা না, কারণ তার জন্য তো এখন সুসময়। তার
এজেন্ডা বাস্তবায়ন করা শেষ, এখন তাকে বড় দায়িত্ব দেওয়া হবে। এটা কিন্তু জামাতের একটা পলিসি। ওই যে শিবির করে কেন, ওই যে আমাদের কবিবর যে উদাহরণ দিলেন, যে আমাদের জাফর ইকবাল স্যার লিখেছিলেন, আমারও কিছু পরিচিত শিবির আছে, তাদের আমি দেখতাম 2 বছর এই জায়গায় থাকে তো 2 বছর আরেক জেলায়। মানে যখন শিবির থেকে সে তার ছাত্র জীবন শেষ করলো, হঠাৎ করে দেখি একদিন চিটাগাং, হঠাৎ করে একদিন দেখি নারায়ণগঞ্জ। বলো আপনি এনে কেন, আর তুমি এনে কেন? কয়েনে তো আমি চাকরি নিছি। সারা দেশে তারা চাকরি করে বেড়ায়, মানে তাদের এজেন্ডা থাকে, তুই 3 বছর এখানে থাকবি, তুই 5 বছর। কারণ ওই যে মৌলবীদের মতো আপনি দেখবেন, জামালপুর সরিষাবাড়ির মৌলবী কিন্তু বরিশাল গিয়ে মৌলবীগিরি করে, আর বরিশালে মৌলবী কিন্তু ময়মনসিংহে আসে, ময়মনসিংহের মৌলবী যায় গোপালগঞ্জ, গোপালগঞ্জের মৌলবী যায় রাজশাহী। তারা দেখবেন কোনো মৌলবী কোনো জায়গায় থাকে না, কারণ সবাই সবার চরিত্র জানে। কারণ ওর মায়ে কেমন, ওর বাপে কেমন, ওর চরিত্র কেমন, ওর গোষ্ঠীর চরিত্র কেমন, এগুলো সবাই জানে। তাই দেখবেন কোথাও দুনিয়ায় এত চাকরি, এত জায়গায় সবসময় কিন্তু চায় নিজের ভাই ভাতিজা আত্মীয় স্বজন থাকুক। ইভেন যে নিজে মসজিদ বানায়, যে লোকটা 1 কোটি 2 কোটি 50 লাখ 5 কোটিতে মসজিদ বানায়, সে নিজেও কিন্তু তার আত্মীয় ইমাম রাখে না, কারণ জানে ওর পর্দাও ফাঁস করে দিবে। নাহলে মানে দুইজনের পর্দা ফাঁস করে দেবে, বিষয়টা এরকম। দেখবেন কোথাও এগুলো আপনি পাবেন না। আমার পরিচিত 8 জনে মসজিদ বানাইছে, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি করে তারা। একটা মসজিদেও তারা নিজেদের এলাকার লোকের নিয়োগ দেয় না স্থায়ীভাবে, অস্থায়ী দেয়, কিছুদিন তুই নামাজ পড়া। কারণ কি? আর মৌলবীরাও দেখবেন, এই জায়গার মৌলবী ওই জায়গায় যাবে, এদের লিয়াজও আছে, মৌলবীদের সমিতি আছে। জামাতিরা কখনো জামাতি নামে থাকে না। আপনি দেখেন কওমি মাদ্রাসায় কিন্তু কোনো জামাতে আলেম নাই, হয়তো আপনি জানেন, কিন্তু এই মাদ্রাসাগুলোর কিন্তু অর্ধেকই জামাতের লোক থাকে কওমির ব্যানারে। আপনি জানেন থাকে কওমি। এই যে শাপলা চত্বরে এত বড় ঘটনা ঘটলো, কোথা থেকে এত লোক আসলো? এই যে কিসেকের কোন কি যেন তালিবাস ও অন্তস্থাকের আহাদি, তার জানা যায় 10 লাখ লোক কেমনে আসে? আল্লাহ ফেরেস্তা নিয়ে আসছে এগুলা। 10 লাখ লোক হয় নাই, 1 লাখ 1.5 লাখ লোক হয়েছে। আচ্ছা, তারা তো বলে 10 লাখ লোক। আপনি জামাতের লোক বলছে, শিবিরের বট বাহিনী বলছে, না বলে তো আপনি বেশি জামাতের লোক, টিকিট ক্যান্সেল। জামাতের লোকজনই এসে সারা দেশ থেকে জামাত আসলে 2 লাখের বেশি হবে না। এখন আরেকটা উদাহরণ দেয়, আপনি দেখেন আগে কিন্তু চরমনায়ের পীরের দরবারে বহু লোক হইতো, তাদের মিটিং এ বহু লোক হইতো, এখন কিন্তু অর্ধেক হয়ে গেছে। কারণ কি? মানে বোঝা গেল যে এতদিন চরমনায় পীরের যে মুরিদ হইতে অর্ধেক ছিল জামাত, আজকে অর্ধেক হয়ে গেছে। তো এদের স্কিম থাকে, এদের অ্যাসাইনমেন্ট থাকে, তুই এটা এতদিন করবি, তারপর তোর কাজ শেষ। কারো কিন্তু আজ পর্যন্ত কোনো শিবিরকে ডিমোশন হইতে দেখছেন? প্রমোশনই হয়। এই যে ভিসি বানিয়েছিল শিবিরের নিয়াজি নাকি পিয়াজিকে, নিয়াজকে, সে ভিসি হয়ে তার কাজ শেষ, কোথায় চলে গেছে? আমাদের জামালপুরের ভাষায় বলি গাতার হাফ গাতায় গেছে। ওই গ্রামীণ ইউনিভার্সিটি সে উপদেষ্টা সাইজে গেছে। মানে বুঝতে পারছেন তো গাতার হাফ গাতায়। তেমনি এই যে জামাতি মোনামি জঙ্গি ম্যাডাম, সেও গাতার হাফ গাতায় যাবে। এরে দেখবেন কোনোদিন হিজাব পরবে না, এর পলিসি এটাই, তুমি হিজাব ছাড়া থাকবা, তুমি হিজাব ছাড়া থাকবা, প্রয়োজন লোপ আপার মতো টিপ করে ঘুরবা। লোপ আপা টিপ পরে পড়লে তো কিন্তু মাঝে গালাগালি মাঝে করে। পরে হ্যাঁ, ছোট ছোট লোপা টিপ করে পারে বলবেন। কিন্তু, লোপা পারে কিন্তু টিপ পড়লে গালাগালি করে, কিন্তু মোনামিরে কেউ আজ পর্যন্ত গালাগালি করে নাই। আপনি দেখবেন যাদের শাহবাগী বলে আমাদের গালি দিত, আমরা যারা গণজাগরণ মঞ্চ করতাম, সেই শাহবাগী থেকে একজন কিন্তু এখন এমপি হয়ে গেছে জামাতে, এখন আর সমস্যা নেই। মানে কার ল্যাঙ্গুয়েজ যে কোথায় ছিল, লেঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইট, এরকম কেউ কেউ শব্দ উচ্চারণ করে। এই মোনামি জঙ্গি ম্যাডামেরা এক একজন এক এক পলিসি। আপনি দেখবেন নাস্তিক শাখাও আছে তাদের। তার জন্য ফ্রড মাজার বলে জামাতের সমালোচনা করা হচ্ছে প্যাচিজম। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র, বঙ্গবন্ধু 14 গোষ্ঠী 14 বার প্রতি মিনিটে গালি দেওয়া ওটা গণতন্ত্র, 32 নম্বর বাড়ি ভাঙা ওটা গণতন্ত্র। কিন্তু আপনি যদি আবার ভুলেও কোনো রকম গিয়ে আপনি মগবাজারে গিয়ে সুরায় বগি যেখানে নাজিল হয় 515 নম্বর, 505, সেখানে যদি তালা দেন ভুলে, তাহলে সেটা হয়ে যাবে গণতন্ত্র, আপনি নস্যাৎ করলেন। তার মানে নাস্তিক শাখাও আছে। ডক্টর ইউনূস কে? ওই যে আপা নাকি আমাদের কবিবর বললেন, আমার মনে নাই, পোশাকই সব না। ডক্টর ইউনূস কি জুব্বা পড়তো না? তার দাঁড়িয়ে আছে বড় বড়, ক্লিন শেভ, এই বুড়া বয়সে তার নাতিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, কোনো সমস্যা নেই। দুষ্ট লেখারা বলে, আমি বলি না, আমি বলি নাই, দুষ্ট লোকেরা এগুলো বলে। তো সে ঘুরতেছে গুরু, দেখেন জিন্না মদ খাইতো, শুয়ার খাইতো, নামাজ পড়তে জানতো না। ইউনুসের সাথে এই সুন্দর, কি সুন্দর একটা মিল। বরং ইউনুস এক কদম আগে নিকল গেয়া, তিনি হচ্ছেন
এলজিবিটির পৃষ্ঠপোষক। উনি আরেক কদম আগে। কিন্তু বাংলাদেশে দেখেন মৌলবীরা তার নবী রাসূল ঘোষণা করলো, বলে আল্লাহর নবী যেভাবে আসছে ইউনূস ওইভাবে আসছে, ইউনূসকে ক্ষমতা থেকে নামানোই হলো হারাম। মৌলবী সব ফতোয়া দিয়ে দিল। এই হচ্ছে আমাদের, তাই এই এদের জামাতিদের যে শাখা কোথায় আছে আর কোথায় নেই বোঝা বড় মুশকিল, খুবই মুশকিল। মানে এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আমার পাশের লোকটা তাকে বিশ্বাস করতে ভয় করে। মানে ঘরে বউরও মাঝে মাঝে অবিশ্বাস হয় এই যে মোনামি ম্যাডামদের জন্য, যে শালা বউ আবার না জামাত করে। আপনি বিশ্বাস করবেন না, আমার আত্মীয়র ঘরে আমার মেজর ডালিমের বই, আমাকে একজন বলে, আমার আর এক আত্মীয় কেসটা ধরে ফেলছে, বলছে ফরিদ ভাই সর্বনাশ, অমুকের কাছে দেখলাম মেজর ডালিমের বই। এখন বাপ রে বাপ, ইহাকে বলে জামাত। চিন্তা করে দেখেন, আমার পরিবারে মেজর ডালিমের বই ঢুকাই দিছে, কারণ সে একটা কোচিং সেন্টারে পড়তো, জামাতেরা তারা গছাই দিছে। ফরিদের আত্মীয় স্বজন এরা আগে সাইজ কর। ঠিক যেমন দেখবেন জামাত এরা কিন্তু মুক্তিযোদ্ধার পোলাপানদের আওয়ামী লীগের পরিবারের যদি পায়, ওই যে ভারতে যেরকম লাভ জিহাদ চলতেছে না, যে ব্রাহ্মণের মেয়া ধরে আনতে পারলে এত টাকা, তারপর ক্ষত্রিয় হইলে এত টাকা, ব্রাহ্মণ সবচেয়ে বেশি, তেমনি আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যদি টানতে পারে তাহলে টাকা তারা বেশি পায় এবং সুবিধাও বেশি দেয়। আপনি কি খেয়াল করেছেন মেজর আখতারুজ্জামান, যাকে এখন আমি মেথর আখতারুজ্জামান বলি, কারণ জামাতে গেলে ওটার মেথরের চাইতেও জঘন্য হয়। মেথর তাও সমাজের কাজে খাটে, কিন্তু যে মুক্তিযোদ্ধা জামাতে যাবে সেটা মেথরের চাইতেও খারাপ। তো এই মেথর আখতারুজ্জামান আপনি খেয়াল করেন সবচেয়ে বেশি গালি দিয়েছে জামাতকে আজ পর্যন্ত। আমার মতো ফরিদ ধোকা খেয়ে গেছে। আমি শেখ ফরিদ যখন তারে আমারে বলতো ভাই এরা থেকে দূরে থাকেন, আওয়ামী লীগেরও বলতো বিএনপিরও বলতো, আমি বলতাম না 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 উনি মহান মুক্তিযোদ্ধা, আমার রেসপেক্টেবল, স্যালুট দিতাম, তারা স্যার করে বলতাম। আরে ভাই আমি জেনারেলি স্যার বলি না, আমি আমার শিক্ষক ছাড়া আমি কাউকে স্যার বলি না, তারা আমি স্যার বলতাম। এই লোকটা দেখলাম সুর করে জামাতে চলে গেল, প্রকাশ্য, গোপনে না। তাহলে বুঝতে পারছেন তো জামাত খুব তো কিভাবে হয়ে থাকে। সে কিন্তু দাড়ি রাখে নাই, টুপি পরে না, এত বড় দাড়ি নাই, তার মোজও আছে আমার মতো, টুপির তো পড়তে এখনো টুপি পরে না, কিন্তু দেখেন আপনি সে ছিল জামাত। আমরা বুঝতে পারছি এই হলো জামাত, এবং একজন মুক্তিযোদ্ধা কিন্তু দাবি করে। আমাদের দেশে এই জঙ্গি ম্যাডামেরা প্রমোশন কিন্তু হবে। আপনি দেখেন ওইখানে খালেদা জিয়ার উপদেষ্টা ছিল, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, সে এসে জামাতের সাধারণ কর্মী হয়ে গেল। আপনি কি মনে করছেন লসের জন্য গেছে? জামাল ভুইরা পাগলা ডিমের আলি 3টায় বেচবে 5টায় না। তেমনি মোনামি ম্যাডাম এবার জামাল ভুইরা পাগলা সাজছে, মনে করছেন পদত্যাগ করছে, তার লসে মুরব্বী দালমিকুস কালা হায়, ডলার পাউন্ড তারপরে তুর্কি মুদ্রা, এগুলো কোথায় যাচ্ছে কিছুদিন পরেই প্রকাশ হবে। আর কোন পদে বসায় সেটাও কয়েকদিন পরে দেখতে পারবেন। দেখেন এরপরে, এখন তো তাকে সিরাল লাড্ডু খাওয়া বাদ দিল, এরপরে দেখেন তার সামনে পায়েস আসে কিনা, সেটা আমরা দেখার অপেক্ষায় রইলাম। তবে এদের সব সেক্টর, জামাতের শিবিরের সব সেক্টরেই আছে এদের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, নর্তকী, ইভেন ইউ বিলিভ ইট অর নট, এদের মধ্যে কল গার্ল আছে। আই এম সরি টু বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এদের কল গার্ল নিয়োগ দেওয়া থাকে, ভাবতেই পারবেন না। এরা মাদকও বিক্রি করে, আপনি জানেন? জামাত করে কিন্তু মাদক বিক্রি করে, ওটাই তার অ্যাসাইনমেন্ট দেওয়া, তুই মাদক বিক্রি করবি। কারণ গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, পেন্সিলখোরকে জামাত বানাইতে হবে না, প্যান্টের নিচের টাকনো কাটতে হবে না, প্যান্টটা একটু কাটাইতে হবে না, সেই জন্য একেবারে তাদের নিয়োগ দেয়। একেবারে ধন্যবাদ।